আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা জীববিজ্ঞান নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে প্রথম ও দ্বিতীয় পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই পাঠে তোমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছো আমার এই ক্লাসটাকে উপভোগ করার জন্য, কিছু জানার জন্য, কিছু জানানোর জন্য, শেখার জন্য এসেছো। এই জন্য তোমাদেরকে প্রথমে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাই। কোষ বিভাজনের প্রথম এবং দ্বিতীয় এই দুটি পাঠ থেকে যে বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করব এবং তোমাদের ফিডব্যাক আশা করি সেই তার প্রতি একটু মনোযোগ নিয়ে যেন আমরা এই পাঠটা উপভোগ করতে পারি এবং কিছু জানতে পারি, সেই আশা রেখেই আজকের পাঠ শুরু করছি। প্রথমে আমরা চিত্রে একটা স্লাইডে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে লেখা আছে প্যারেন্ট সেল, আর শেষে লেখা আছে একটা ডটার সেল। এই প্যারেন্ট সেল বলতেই তোমরা বুঝতে পারতেছো যে পিতামাতা বা একটা মূল সেল। মূল সেল থেকে যখন একাধিক সেল সৃষ্টি হয়, ভাগ হয়, বিভাজন হয়, তখনই সেটাকে ডটার সেল, অপত্য সেল, শিশু সেল, শিশু কোষ, অপত্য কোষ এগুলোকে বলে, নাকি বলো তোমরা? তো এরকম তোমরা অলরেডি এর আগের ক্লাসে কোষ সম্বন্ধে আরো কিছু বিস্তারিত আলোচনা হয়েছিল। আমরা আজকে যে মূল পার্টে যাব, যে কিভাবে এই ডটার সেল থেকে প্যারেন্ট সেল থেকে ডটার সেলের সৃষ্টি হয়, এর বিভাজন কি কি ধাপে হয়, সেই ধাপগুলি দেখার জন্য আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। তো আমরা এই কোষ 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 কি অপত্য কোষ বলছি, শিশু কোষ বলছি, আবার মাতৃকোষ মানে প্যারেন্ট সেল বলা হয়েছে। তাহলে কোষটা আমরা জানলেও যদিও তবুও আবার বলে নিচ্ছি, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। আমরা আগের স্লাইডে যে চিত্রটা দেখলাম সেটা হলো প্যারেন্ট সেল থেকে কিভাবে ডটার সেলের সৃষ্টি হয়। আজকে সেই সৃষ্টি হওয়ার যে ধাপ, সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা মাইটোসিসের মাধ্যমে হয়। এই কোষ বিভাজনে মাইটোসিসের পর্যায়সমূহ নিয়ে আমাদের আজকের বিষয়টা আলোচনা হবে। তো আমরা এই পাঠ শেষে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? কোষ বিভাজন কিভাবে কি বলতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, মাইটোসিসের ব্যাখ্যা করতে পারবে। আমি আগেই বলেছি যে মাইটোসিস সম্বন্ধে তোমরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে, আর মাইটোসিসের যে বিভিন্ন পর্যায়সমূহ সম্বন্ধে বর্ণনা করতে পারবে। তো তোমরা একটু মনোযোগের সাথে এই পাঠটি দেখো এবং বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে কোষ বিভাজন কি। কোষ বিভাজন জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। জীবের বৃদ্ধি মানে বড় হওয়া, আর জনন মানে এক জীব থেকে আর এক জীবের সৃষ্টি। এর উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, একটার থেকে দুইটা, দুইটার থেকে চারটা, চারটার থেকে আটটা, আটটার থেকে 16টা, 16টা থেকে 32টা, এরকম পর্যায়ক্রমে যে বৃদ্ধি ঘটে তাই হলো কোষ বিভাজন। জীবজগতে আমাদের যে বিশ্বের যে জীবজগতে আমরা কয় ধরনের জীবকে দেখতে পাই? তোমরা হয়তো জানো, একটা হলো উদ্ভিদ,
জগৎ আর এটা হলো প্রাণী জগৎ। তো এই জীব জগতে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়। তোমাদের বইতে অবশ্য গুরুত্বপূর্ণ 2 ধরনের কোষ বিভাজন সম্বন্ধে বলা আছে। তা আমরা 2 ধরনের সম্বন্ধেই আলোচনা করব, তবুও মূলত কোষ বিভাজনটা হচ্ছে 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা সম্বন্ধে তোমাদের বইতে বর্ণনা লাগে। তোমরা 9-10 যে বইটা, সেই বইটাতে অ্যামাইটোসিস সম্বন্ধে আসলে বলা নেই, কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়াটা ঘটবে। তোমরা উপরের ক্লাসে যখন যাবে ঠিক তখন আবার অ্যামাইটোসিস কোষ বিভাজনটা পাবে। তা আমি এখন আপাতত শর্ট করে হলেও তোমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে কিছুটা ধারণা দিয়ে যাব। তাই বলছি যে জীব জগতে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। জীব দেহের 2টি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন, এটা তোমাদের বইয়ের কথা। জীব দেহের 2টি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস ও মিওসিস। মাইটোসিস ও মিওসিস। তো এখন আমি তোমাদের আগেই বলেছি যে অ্যামাইটোসিস সম্বন্ধে একটু ধারণা দিয়ে যাব। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য মানে 2টা শিশু কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। আমি তোমাদেরকে একটা কথা মনে করাই দিই যে তোমরা এই বইটা যখন পড়বে তখন বাংলার সাথে ইংরেজি শব্দটাকেও মনে রাখবে, কারণ প্রশ্নে অনেক সময় হয় ইংরেজি শব্দটাকে উঠাই দেয়, আবার কখনো ইংরেজি শব্দ আছে বাংলা শব্দটা নাই, তখন তোমরা বাংলা শব্দটাকেও পড়বে। এটা তোমাদের প্রশ্ন বোঝার সুবিধার্থের জন্য। এই জন্য বলতেছি যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এই বিভাজনগুলি হয় কোথায় কোথায়? এককোষী জীব বা আদি কোষ, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, প্লাজমোডিয়াম, এমিবা, এরকম এককোষী জীবগুলিতে বিশেষত এই অ্যামাইটোসিস কোষ বিভাজনগুলি দেখতে পাবে বা ঘটে থাকে। তো আমরা চলো পরবর্তী স্লাইডে। এবার হলো আমাদের যে মূল পার্ট, যেটা হলো মাইটোসিস। আমরা তো আজকে মূলত জানতে চেয়েছি যে মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয় এবং এর পর্যায়গুলি কি কি, কিভাবে সেই পর্যায়গুলি সংগঠিত হয়ে থাকে। তো মাইটোসিস এই কোষ বিভাজন প্রক্রিয়া প্রকৃত বা সুকেন্দ্রিক। এখন তুমি প্রকৃত কোষ পড়লা কিন্তু সুকেন্দ্রিক পড়লা না, এর আমি দুইটাই উল্লেখ করে দিতে চেষ্টা করেছি। তোমরা একটু এইভাবেই শেখার চেষ্টা করবে যাতে তোমাদের প্রশ্ন ধরার জন্য, প্রশ্ন পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই প্রশ্নটা যেন তোমাদের ধরতে সহজ হয়। প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে 2টি অপত্য। তাহলে অপত্য বলতে এর আগে বলা হয়েছে কি? অপত্য মানে শিশু কোষ বা ডটার সেল অপত্য কোষে পরিণত হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে 2টি অপত্য কোষে পরিণত হয়। 2টার থেকে 4টা, 4টার থেকে 8টা, 8টার থেকে 16টা, এইভাবে বিভাজনটা হয়ে থাকে। মাইটোসিস, এই মাইটোসিসে কিভাবে হয় বিভাজনটা? নিউক্লিয়াসের ক্রোমোজোম ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। আবার মাইটোসিসে নিউক্লিয়াসের ক্রোমোজোম ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায়। এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দুইটাই কি করে? দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। আমি শুরুতে বলেছিলাম যে কিভাবে বড় হয়, কিভাবে মোটা হয়, চিকন গাছ কিভাবে মোটা হয়, ছোট গাছ কিভাবে বড় হয়, সেগুলা এই প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে। তোমরা জেনে আশ্চর্য হবে, আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও দেখাবো, দেখলে তোমরা বুঝতে পারবে যে পৃথিবীর এই উদ্ভিদ এবং প্রাণীগুলি কিভাবে একটা থেকে আর একটা ধাপে ধাপে পরিণত হচ্ছে। তো প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে
মাইটোসিস প্রক্রিয়ার বিভাজন হয়। অনেক সময় এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন আসে যে মাইটোসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে, কিভাবে, কোথায় হয়, তখন তুমি যে এই প্রশ্নটা লিখতে পারবে। প্রাণীর দেহকোষে বা উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। তা এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে উদ্ভিদের বর্ধনশীল অংশ তো হচ্ছে বুঝি না। উদ্ভিদের বর্ধনশীল অংশ হলো যে মূল, কাণ্ড, মূলের অগ্রভাগ, শীর্ষ মুকুল, হ্যাঁ, এইগুলা হলো উদ্ভিদ, যে জায়গাগুলিতে উদ্ভিদ বড় হয়, শীর্ষ মানে উদ্ভিদের বর্ধনশীল অংশ দেখা যায়, বোঝা যায়। সকালে একটা গাছের কুড়িতে দেখলে নতুন করে একটু পাতা গজাইছে বা জন্ম নিয়েছে বা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এইভাবে। এই জন্য বলা হয়েছে যে বর্ধনশীল অংশ বলতে মূল, কাণ্ড, মূলের অগ্রভাগ, কাণ্ডের শীর্ষভাগ ইত্যাদি। তো আমরা চলো এবার মাইটোসিস যে পর্যায়, এই পর্যায়টা কিভাবে সম্পন্ন হবে। মাইটোসিস কোষ বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। আবার মাইটোসিস কোষ বিভাজন শুরুর আগে কোষের মধ্যে নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ করে। আমরা কিন্তু প্রত্যেকেই, আমরা যখন স্কুলে আসার জন্য নিয়ত করেছি তখন কিন্তু আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। ব্যাগ নিয়েছি কিনা, বই পুস্তকগুলি নিয়েছি, আজকে কী কী ক্লাস আছে, কলম নিয়েছে কিনা, ইনস্ট্রুমেন্ট বক্সটা নিয়েছে কিনা, আমার স্কুল ড্রেস আপটা ঠিক মতো পড়ছে কিনা, এই সকল প্রস্তুতিমূলক কাজ। ঠিক সেই রকমই কোষের ভিতরেও নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। সেই কাজগুলির এই যে অবস্থা, সেই অবস্থার নাম হচ্ছে ইন্টারফেস। পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে আসে যে ইন্টারফেস কাকে বলে, তোমরা জেনে নিতে পারবে। দ্বিতীয়বার হলো মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন 5টি পর্যায়ে সম্পন্ন হয়। এখন আমাদের মূল টপিকসে আসলাম যে মাইটোসিসের বিভাজন 5টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। কয়টা পর্যায়ে? 5টি পর্যায়ে। কি কি পর্যায়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আশা করি তোমরা নাম কটা মনে রাখতে পারবে। এবার এই যে 5টা পর্যায়, 5টা পর্যায়ে তোমাদের পাঠ্য বইতে কিছু ছবি দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। চিত্রগুলি দেখে নিবে। অনেক সময় চিত্রের ভিতরে চিত্র উল্লেখ করে দিয়ে উদ্দীপকে বা দৃশ্যকল্পে চিত্র দেওয়া থাকে, চিত্রের নাম দেওয়া থাকে না। আমি এর জন্য চেষ্টা করেছি তোমাদের 2 ধরনের চিত্রই তুলে ধরার জন্য। যেমন ধরো আচ্ছা, যেমন ধরো এই যে প্রথম চিত্র, এটা হলো প্রোফেজ ধাপ। এই প্রোফেজ ধাপে আমি 2টাই চিত্র দেখাই। উদ্ভিদের চিত্রটা কিরকম, প্রাণীর চিত্রটা কিরকম। এখানে কি কি অংশ আছে? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, সব মিলিয়ে নিউক্লিয়াস। এবার এটা সেন্ট্রোসোম, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিয় পর্দা, সাইটোপ্লাজম, এটা মিলে নিউক্লিয়াস। এটা হলো উদ্ভিদ। আমি 2টা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের বইতে প্রশ্নের ভিতরে একটা চিত্র দেওয়া থাকে, চিত্রের নাম দেওয়া থাকে না। তো চিত্রের নাম যখন দেওয়া না থাকে, তুমি যদি চিত্র দেখে না চিনো যে এটা উদ্ভিদ কোষের, এটা প্রাণী কোষের, বা এটা প্রোফেজ ধাপ বা প্রোফেজ পর্যায়, তাহলে তো তুমি বর্ণনা লিখতে পারবে না। তোমার জানা থাকা সত্ত্বেও তুমি সেই প্রশ্নটা আনসার করতে পারবে না। যার জন্য এগুলা একটু মনোযোগ সহকারে, চিত্রগুলি বইতে দেওয়া আছে, আমার স্লাইডেও দেখাইছি, তোমরা বই থেকে আরো বিস্তারিত দেখতে পারবে। দ্বিতীয়টা হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়। এখানে উদ্ভিদ এবং প্রাণী। এটা হলো মেটাফেজ পর্যায়। এখানে উদ্ভিদ এবং প্রাণী 2টাই দেখানো হয়েছে। তোমরা চিত্রগুলির বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখে নিবে। তারপরে 5টা ধাপের মধ্যে এবার হলো অ্যানাফেজ পর্যায়। অ্যানাফেজ অপত্য ক্রোমোজোম, লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু, এটা হলো মেরু। এই দিয়ে 2টারই একই, কিন্তু আকৃতিগত ভিন্ন, আকৃতিগত ভিন্নতা দেখা দিয়েছে। এবার টেলোফেজ পর্যায় 5ম নাম্বার। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস,
ক্রোমোজোম, কোষ প্লেট, লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু, অপত্য নিউক্লিয়াস, এই মিলিয়ে টেলোফেজ পর্যায়। এই তোমরা 5টা পর্যায়ের চিত্র দেখলে। এবার এই চিত্রের পরে আমি তোমাদের এই 5টা পর্যায় কিভাবে সংঘটিত হয়, যা তোমাদের বাস্তব মানে প্র্যাকটিক্যালি, যেহেতু প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই কোষ সেলগুলি অভ্যন্তরীণভাবে সংগঠিত হয়ে থাকে, সেই অভ্যন্তরীণ কোষ সেলগুলিকে কোনো অবস্থাতেই বাস্তবে এই রূপরেখা দিয়ে দেখানো একটু কষ্টকর হয়। তাই আমি একটা ভিডিও এখানে সেট করেছি। তোমরা ভিডিওটা ইচ্ছা করলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং 5টি পর্যায় কিভাবে সংগঠিত হয় সেটা তুমি জানতে পারবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ হতে কিভাবে আরেকটি নতুন কোষ গঠিত হয় তা দেখা যাক। একটি কোষের অভ্যন্তরে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে সুতোর মতো পেঁচানো অসংখ্য ক্রোমোজোম থাকে। কোষ বিভক্ত হওয়ার আগে ক্রোমোজোমগুলো নিজেদের প্রতিলিপি তৈরি করে। এই সময় ক্রোমোজোমে কতগুলো বুদবুদ দেখা যায়। বুদবুদগুলো আকারে বড় হয়ে একটি আরেকটির সাথে লেগে যায়। ধীরে ধীরে প্রতিটি ক্রোমোজোম দুটি সুনির্দিষ্ট অংশে পরিণত হয়, যাদের বলে সিস্টার ক্রোমাটিড। প্রতিটি সিস্টার ক্রোমাটিড ডিএনএ এবং আমিষ জাতীয় পদার্থ দিয়ে গঠিত। ক্রোমাটিডগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়। মাইটোসিসের এই প্রথম ধাপটিকে বলা হয় প্রোফেজ ধাপ। এই সময় নিউক্লিয়াসের বাইরে একটি সেন্ট্রোসোম নিজের প্রতিলিপি তৈরি করে দুটিতে পরিণত হয় এবং পরস্পর দূরে সরে যেতে থাকে। সেন্ট্রোসোম দুটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ তন্তুর দ্বারা যুক্ত থাকে। এদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু। ওদিকে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থেকে পানি হ্রাস পায়, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়। এই অবস্থায় অণুবীক্ষণ যন্ত্রে তাদেরকে দেখা যায়। ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকা অবস্থায় একসময় নিউক্লিয়ার আবরণটি ভেঙে বিলুপ্ত হয়। শুরু হয় প্রো মেটাফেজ ধাপ। এ সময় দুই দিকে মেরুযুক্ত মাকু আকৃতি স্পিন্ডল তন্তুর সমন্বয়ে একটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। প্রতিটি ক্রোমোজোমের মাঝে সেন্ট্রোমিয়ার থাকে। এই সেন্ট্রোমিয়ার দুই মেরু থেকে আসা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত। প্রথমে তারা একই দিকে নড়তে থাকে, পরে পরস্পর বিপরীত দিকে গতিশীল হয়। শুরু হয় মেটাফেজ ধাপ। ক্রোমোজোমগুলো দুই মেরুর ঠিক মধ্যখানে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। শুরু হয় এনাফেজ ধাপ। সিস্টার ক্রোমাটিডগুলো একটি আরেকটি থেকে দূরে সরে গিয়ে দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। অগ্রসর হবার সময় সেন্ট্রোমিয়ার আগে চলে এবং বাহু দুটি অনুগামী হয়। ক্রোমাটিডগুলো বা এই অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুর কাছাকাছি পৌঁছলে এনাফেজ ধাপের সমাপ্তি ঘটে। শুরু হয় টেলোফেজ ধাপ। অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে অবস্থান নেয়। ক্রোমোজোমগুলো পুনরায় পানি শোষণ করে সরু ও লম্বা হয়। ক্রোমোজোমের চারদিক ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। ধীরে ধীরে স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায় এবং মাতৃকোষটি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষে পরিণত হয়। এভাবেই সম্পন্ন হয় মাইটোসিস কোষ বিভাজন। একটা ভিডিও দেখলে সেটা হলো প্রথমে ঘটনা, তারপরে তার নামকরণ। এবার তোমরা দেখবে প্রথমে নাম দিয়ে আবার দ্বিতীয়ভাবে কিভাবে ঘটনাটা ঘটে। এই যে 5টি পর্যায়ে ঘটে তার একটা ভিডিও তোমরা আর একবার লক্ষ্য করো, যেটা দেখলে আরো তোমাদের ক্লিয়ার হবে। বিশালাকার একটি বটগাছ কিংবা একটি তিমি কোটি কোটি কোষ দিয়ে তৈরি, কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে এদের জীবন শুরু হয়েছিল একটি মাত্র কোষ দিয়ে, আর এই কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমেই এদের দেহে কোটি কোটি কোষের সৃষ্টি হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন বর্ণনা করার জন্য কয়েকটি ধাপের কল্পনা করা হয়। প্রোফেজ ধাপে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে।
প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। এই ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। প্রোমেটাফেজ পর্যায়ে প্রাণীকোষের সেন্ট্রোসোম বিভক্ত হয়ে পরস্পর বিপরীত দিকে সরে যায়। সেন্ট্রোসোম দুইটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ তন্তু দ্বারা যুক্ত থাকে। এই তন্তুকে বলা হয় স্পিন্ডেল তন্তু। এই স্পিন্ডেল তন্তুগুলো মিলিত হয়ে স্পিন্ডেল যন্ত্র তৈরি করে। মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা দেখায়। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মেরুমুখে যাত্রা করার ফলে এর আকৃতি ইংরেজি বি, এল, জে ও আই এর মতো দেখায়। এ দশার শেষের দিকে ক্রোমোজোমের প্যাচ খুলতে থাকায় ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। টেলোফেজ পর্যায়ে স্পিন্ডেল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অপত্য ক্রোমোজোমগুলো প্যাচ খুলে বড় হয় এবং এর চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, ফলে দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। প্রাণীকোষের ক্ষেত্রে বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে পরস্পর আলাদা হয়ে যায়, ফলে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয়। থ্যাংক ইউ। তোমরা ইতিমধ্যে দুইটা ভিডিও দেখলে মাইটোসিসের যে 5টি পর্যায় কিভাবে সংগঠিত হয় সে ব্যাপারে তোমরা দুইটা ভিডিও দেখলে যে একটা ধাপ থেকে আস্তে আস্তে কিভাবে এইগুলো সংগঠিত হয়। আমরা আশা করি তোমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে তোমাদের এই 5টি পর্যায় সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছ। এবার এই ভিডিওগুলির থেকে পাশাপাশি তোমার আজকের পাঠ্যের যে সংলগ্ন কিছু কাজ তোমরা করবে, সেটা হলো একটা দলগত কাজ দেওয়া হয়েছে এখানে। এটা হলো সেন্ট্রোমিয়ার। ওখানে বলছে, ভিডিওতে বলছে, আমি কিন্তু প্রথমে বলেছি যে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই কাজগুলি করতে পারবে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে মেটাফেজ দশায় দৃশ্যমান বিভিন্ন ধরনের ক্রোমাটিডের মডেল তৈরি করো। মডেলগুলির কথা ওখানে ব্যাখ্যা বলা আছে, আই আকার, ভি আকার, ইউ আকার, এরকম কিছু মডেল তোমাদের বইতেও দেওয়া আছে। তোমরা এগুলা দেখে নিবে এবং বানানো শিখবে। এবার আমাদের এবার মাইটোসিস। এই যে মাইটোসিস ধাপ, যে ধাপের কারণে আজ উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ ছোট থেকে বড় হয়, চিকন থেকে মোটা হয়। এই যে এদের ছাড়া আমরা আমাদের জীবনমান জীব জগৎ যে সম্পূর্ণ অচল, এই একটা গুরুত্ব অর্থাৎ প্রয়োজনীয়তা, এই মাইটোসিসের যে ধাপগুলির যে প্রয়োজনীয়তা, মাইটোসিস বিভাজনের যে প্রয়োজনীয়তা, মাইটোসিস কোষ বিভাজনের যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্বন্ধে আমি কিছুটা ধারণা দিয়েছি। পাশাপাশি তোমরা বই পড়ে আর একটু জানে নিতে পারবে। এখানে এখানে জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া শুরুর গুরুত্বটা অপরিসীম। তাহলে জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী দুই কুলকেই বোঝায়। এজন্য বলছে জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এই প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। আমরা বহুকোষী জীব। এককোষী জীবদের ভিতরে ঘটে মাইটোসিস প্রক্রিয়া, আর বহুকোষী জীবদের মধ্যে মাইটোসিস এবং মিওসিস। বহুকোষী জীবী জাইগুট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। তাহলে
পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয় কার কারণে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষা পায় এই কোষ বিভাজনের কারণে। এর ফলে এই আমরা যে বহুকোষী জীব, উদ্ভিদ এবং প্রাণী আছি তাদের দৈহিক বৃদ্ধি ঘটে। বহুকোষী জীব জাইগুট নামক একটা কোষ থেকে ওরা জীবন শুরু করে। আমরা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুইটাই, দুই জীব জগতই একটা মাত্র কোষ থেকে জীবন শুরু করে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীব জগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকে। তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। অনিয়মিত অর্থাৎ 2টা থেকে 4টে, 4টের থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এইভাবে কোষ বিভাজনটা না হয়ে যদি অস্বাভাবিকভাবে, অনিয়ন্ত্রিতভাবে এই কোষ বিভাজনটা ঘটে থাকে তাহলে আমাদের দেহে কিছু রোগ সৃষ্টি হয়, যেমন জরায়ু ক্যান্সার হয়, টিউমার হয়, তারপরে এমনকি আমাদের দেহের ভিতরে বিভিন্ন প্রকার ক্যান্সার সৃষ্টি হয়, যেগুলি এই অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল, এই মাইটোসিসের অস্বাভাবিক কোষ বিভাজনের ফল সেগুলি। এবার আমরা জানলাম মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় এবং গুরুত্ব, সংজ্ঞা, সেগুলি জানার পরে তোমরা এই পাঠে কিছু মূল্যায়ন করার প্রয়োজন, সব কিছুরই কিন্তু ফিডব্যাক প্রয়োজন। আজকে আমাদের এই ক্লাসটা তুমি দেখলে, জানলে, আমরা দেখলাম, আমরা কি শিখতে পারলাম, একটু যাচাই বা মূল্যায়ন করার প্রয়োজন। মূল্যায়নের কোষ বিভাজন কি, কোষ বিভাজন কি, সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কোথায় ঘটে, আমি এটা বর্ণনার মধ্যে বলে আসছি। ইন্টারফেস পর্যায় কাকে বলে তাও তোমার আমাদের পড়ার মধ্যে ছিল। ইকুয়েটর কি তাও তোমাদের বলা ছিল। হ্যাঁ, এই মূল্যায়নগুলি তোমরা আশা করি বলতে পারবে। এরপরে আমাদের যে এই পাঠ শেষে বাসায় গিয়ে তোমাদের এই 3য় অধ্যায়ের 1ম এবং 2য় পাঠ, এই 2টা পাঠ থেকে কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে। এই বাড়ির কাজগুলি তোমরা বাসায় গিয়ে আবার এই 2টা পাঠ ভালো করে পড়বে, জানবে এবং শেখার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে সেগুলি দিব। এবার আমাদের যেহেতু প্রশ্নের 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার থাকে এমসিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, আর 25 নাম্বার থাকে এমসিকিউ। এই 25 নাম্বার পড়ার জন্য আলাদা কোনো পড়ার কিছু নেই, আলাদাভাবে কোনো কিছু নেই। এটা আছে শুধু তুমি যে বিষয়টা পড়বে সেই বিষয়টাই সুন্দর করে লাইনে লাইনে, প্রতিটা লাইনে জিজ্ঞাসু মন যা জানতে চায় তাই হলো প্রশ্ন। তোমার মনে যে প্রশ্ন জাগবে সেই প্রশ্নটাই তুমি খাতায় লিখবে এবং উত্তর লেখার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়, যেটা হচ্ছে না, তাহলে তুমি আমার নাম্বারে কল করবে এবং আমাদের কমেন্ট বক্সে লিখবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তাই বলছি যে মাইটোসিসের গুরুত্ব সম্বন্ধে জানবে এবং 20টি এমসিকিউ উত্তর লিখে আনবে এবং শিখবে। তো আজকে আর এই মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়টা আমরা যতটুকু চেষ্টা করলাম শেখার জন্য সবাই, আশা করি তোমাদের আমার যতটুকু সামর্থ্য ছিল তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এটা পারাটা রিভিউ, যদি পুনরাবৃত্তি না করো, তুমি যদি পুনরায় আবার না দেখো, না জানো, না পড়ো, বাসায় গিয়ে যদি আবার সেই বইগুলিতে না পড়ো, তাহলে এই কঠিন কথাগুলি তোমাদের মনে থাকবে না। আমি আশা করি তোমরা বাসায় গিয়ে এই বইটা, এই পাঠ 2টা পড়বে এবং পুনরায় এই পাঠগুলি সম্বন্ধে জানবে। মনের ভিতরে কোনো প্রশ্নের উদ্বেগ হলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আমি সেগুলি আশা করি
জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পাঠটি শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।